মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে শর্তটা দরকার, যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হতে হবে কোনো সিভিলিয়ান পপুলেশনের ব্যাপারে অ্যাগেনস্টে। তো বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ, সেটা ওয়াইড স্প্রেড ছিল। সারা বাংলাদেশ জুড়ে এই আক্রমণটা করা হয়েছিল। বিপুল সংখ্যক পারপিট্রেটর অর্থাৎ বিপুল সংখ্যক আসামি, অপরাধী, তারা এই আক্রমণে অংশগ্রহণ করেছিল। যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সংখ্যাও বিপুল পরিমাণে। এবং এই অফেন্সগুলো ঘটেছে র্যান্ডম না, এটা একটা প্ল্যান্ড ওয়েতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ বারবার করা হয়েছে, একই পদ্ধতিতে করা হয়েছে। এইটাকে বলা হয় ওয়াইড স্প্রেড। এবং সারা বাংলাদেশে প্রায় 35,000 মানুষ আহত হয়েছেন, 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন। এই নাম্বারগুলো প্রমাণ করে যে এই অ্যাটাকটা ছিল ওয়াইড স্প্রেড। আরেকটা শর্ত হচ্ছে সিস্টেম্যাটিক হতে হবে। সিস্টেম্যাটিক হওয়ার জন্য যে অপরাধের ধরন, এখানে রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করা হয়েছে এবং একটা পরিকল্পনার আওতায় একটা সুনির্দিষ্ট টার্গেটে এই অপারেশনগুলো পরিচালিত হয়েছে। সেই জিনিসটা যে এখানে হয়েছে সেটা আমরা সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতের কাছে উপস্থাপন করেছি যে এটা শুধুমাত্র যে ওয়াইড স্প্রেড তাই নয়, একই সাথে এটা সিস্টেম্যাটিকও ছিল। আমরা এই সাক্ষী বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট আইসিসি যেটা আছে, সেখানে এই অ্যাটাকটাকে কীভাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়, আন্তর্জাতিক আইনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই সব কিছু দেখানোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। এই পর্যন্ত আমরা আর্গুমেন্ট করেছি, বাকি অংশ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা করব। আপনারা এটা দেখা থেকে দুপুরবেলা আমরা হৃদয়ের ঘটনাটা দেখেছি, এই নৃশংস ঘটনাটা একটু বলবেন যে আপনারা কি দেখিয়েছেন বা কি নৃশংসতা ঘটেছে? নৃশংসতার ব্যাপারে আমাদের সেপারেট সব এভিডেন্স আমরা দেখিয়েছি। অন্যতম একটা ঘটনাকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে 5ই আগস্টে বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ, যে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে। শুধু হত্যাই করে না, তার কয়েক মুহূর্তের মধ্যেই আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিস্ট্রে অমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনো পাওয়া যায়নি। সেই তত্তাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেওয়া হয়, যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়ে নদীতে চেষ্টা করেছে, কিন্তু 1 বছর পরে হওয়ার কারণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমেইনিং আমরা উদ্ধার করতে পারিনি। কিন্তু তাকে যে হত্যার যে চিত্র, কোনো রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে, সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি। ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি। এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয়, আশুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি, মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি, হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি, চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি, রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার সেটাও আমরা দেখেছি। যতগুলো অমানবিকতা সম্ভব সব কিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছিল, সেই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তারিক সিদ্দিকির কথা এসছে নানানভাবে। তারিক সিদ্দিকি গণভবনের 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিক সিদ্দিকি দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। রাইট। আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেক্ট ঘোষণা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেক্ট ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা।
সেটা সংবিধানে যেমন আছে, আইসিটির আইনে আছে, সিআরপিসিতে আছে, যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবে। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে, সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা, এটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, তার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সবসময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান।